তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে মোদীকে শেখ হাসিনার আহ্বান। 9টি প্রকল্প উদ্বোধন, 5টি সমঝোতার স্মারক সই, সীমান্ত হত্যা বন্ধ নিয়ে আলোচনা। বিদেশ যেতে চাওয়া কর্মীদের সঙ্গে প্রতারণা ঠেকাতে ওয়েবসাইট ও অ্যাপ চালু করল সরকার। মিলবে প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধান। অনলাইনে ব্যবসা করতে লাগবে ট্রেড লাইসেন্স। পণ্যের দাম ও মান নিয়ে গ্রাহকের নানা অভিযোগের পর সিদ্ধান্ত। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। এবং ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না হয় 1 বছর ধরে বন্ধ। বেনাপোল বন্দরের পাঁচ সড়কের স্ক্যানার মেশিন। বাড়ছে চোরাচালান, অর্থ সংকটের দোহাই কাস্টমসের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও চুক্তি বাস্তবায়নের উদ্যোগ কবে নেওয়া হবে তা স্পষ্ট করেননি মোদী। গতকাল বিকেলে দুই সরকার প্রধানের শীর্ষ পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টিও দৃঢ়ভাবে তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস সহ 9টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সই হয়েছে 5টি সমঝোতার স্মারকও। টানা 2 দিনের কর্মব্যস্ত সফরসূচি শেষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান বন্ধু রাষ্ট্র ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী। টাইগার গেটে অতিথিকে স্বাগত জানান সরকার প্রধান শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত থাকলেও করোনার বাধায় 1 বছর বিলম্বে দক্ষিণ এশিয়ার 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করেছেন। পরে 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। এই সময় বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে মানব সম্পদ উন্নয়ন, সন্ত্রাসবাদ রোধ ও অর্থনৈতিক অগ্রগতি সহ বেশ কিছু বিষয় উত্থাপিত হয় আলোচনার টেবিলে। ভারত থেকে 2 লাখ ডোজ ভ্যাকসিন বক্স শেখ হাসিনার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি হস্তান্তর করেন। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2টি প্রকল্পের। পরে হাসিনা মোদীর উপস্থিতিতে শুরু হয় সমঝোতা স্মারক স্বাক্ষর ও যৌথ প্রকল্পের উদ্বোধনী আয়োজন। পাশাপাশি যৌথভাবে ভার্চুয়ালি উদ্বোধন করা হয় ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী রেল চলাচল, 3টি সীমান্ত হাট সহ 3টি প্রকল্প। পরে 2 শীর্ষ নেতার বৈঠক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আব্দুল মোমেন। তিনি জানান তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে বিশেষ উদ্যোগ নিতে বলেছেন শেখ হাসিনা। বাদ পড়েনি রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা বন্ধের ইস্যুও। তিস্তার ইস্যু উনি তুলে ধরেছেন, বলেছেন যে এত বছর আগে আমরা এটা মোটামুটিভাবে সমঝোতা এসেছিলাম, আপনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন, কারণ এটা আমার দেশবাসীর দাবি। বর্ডারে কিলিং সেটা তুলে ধরেছেন জোর করে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তখন উত্তরে বলেছেন বর্ডার এলাকাতে হাট তৈরি করা, অনেকগুলো যদি বাজার তৈরি করে দেওয়া হয় তাহলে ওনার ধারণা যে এগুলো কি হতে পারে। একই সময় ভারতের পক্ষ থেকে ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব। জানান তিস্তা পানি বন্টন ইস্যুতে ভারত আন্তরিক। Prime Minister Sheikh Hasina did refer to the Teesta issue. Prime Minister Modi reiterated India's sincere and continued efforts to conclude this agreement in consultation with the relevant stakeholders. পরে 2 দিনের সফরের ইতি টানেন নরেন্দ্র মোদী। শনিবার রাত 9টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি ফিরে যান তিনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। শেষ হচ্ছে ভুইফোর রিক্রুটিং এজেন্সির দৌরাত্ম্য। বিদেশ যেতে চাওয়া কর্মীদের সঙ্গে প্রতারণা ঠেকাতে রিক্রুটিং এজেন্সিস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল সরকার। এই সিস্টেমে প্রবেশ করে রিক্রুটিং এজেন্সি নিবন্ধিত কিনা তা সহজেই জানা যাবে। শুধু তাই নয়, বিদেশে গিয়ে কোনো সমস্যায় পড়লেও চিন্তা নেই। অভিযোগ জানতে চালু করা হয়েছে অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি। করোনায় দেশের অর্থনীতিকে সচল রাখতে সবচেয়ে ভূমিকা রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে বাংলাদেশি মুদ্রায় 92,486 কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসী শ্রমিকরা। অথচ বিদেশ যেতে এমনকি বিদেশে গিয়েও পদে পদে ভোগান্তি পোহাতে হয় তাদের। দূতাবাসে সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগও কম নয়।
এসব অব্যবস্থাপনা দূর করতে শনিবার রাজধানীর একটি হোটেলে 3টি অনলাইন সিস্টেম চালু করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে 1600-এরও বেশি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে চালু করা হয়েছে রিক্রুটিং এজেন্সিস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম RAIMS। এই ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট এজেন্সি সম্পর্কে যাচাই বাছাই করতে পারবেন আগ্রহীরা। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে তা জানানো যাবে অভিযোগ নামের মোবাইল অ্যাপে। মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে অভিযোগ জানাতে পারবে ভুক্তভোগীরা। অভিযোগের হালনাগাদ তথ্য জানাতে দেওয়া হবে ট্র্যাকিং নম্বর। শ্রম বিষয়ক কর্মকর্তা কাজটি সমাধান করেছেন কিনা তা লেবার অ্যাটাশে রিপোর্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে জানতে পারবে মন্ত্রণালয়। Why so many people are coming back? যাকে তাকে দায়িত্ব দিলে চলবে না। কেন রেমিটেন্স প্রবাহ বাড়ছে, কেন কমছে, কেন লোকজন চলে আসছে, এমন তথ্য বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে। শুধু কিছু তথ্য সফটওয়্যারে ইনপুট দিয়ে প্রতিবেদন বানিয়ে মন্ত্রণালয়ে পাঠালেই চলবে না। People sitting abroad. সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন বাংলাদেশে আইএলওর আবাসিক প্রতিনিধি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী শ্রমিকদের অবদান অনেক। যে 3টি অনলাইন সিস্টেম চালু করা হলো, আমি আশা করি এতে রিক্রুটিং খাতে শৃঙ্খলা ফিরে আসবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে 1 কোটির বেশি বাংলাদেশি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বড় জনগোষ্ঠী এখনও অনলাইন বাজারে বাইরে, তাই সম্ভাবনাও রয়েছে এখাতে অনেক। এমন প্রেক্ষাপটেই এখাতে আগ্রহী হচ্ছেন বলে জানান তরুণ উদ্যোক্তারা। শনিবার ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটে আয়োজিত দিনব্যাপী সম্মেলনে ব্যবসায়ী নেতারা ডিজিটাল কমার্সে সফল হতে দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে তারা মনে করেন সরকারের নীতি উদীয়মান উদ্যোক্তাদের জন্য সহজ হওয়া উচিত। প্রতিদিনের খাদ্যপণ্য থেকে শুরু করে শৌখিন সামগ্রী, পোশাক, আসবাবপত্র সহ জীবন ধারণের অনেক কিছুই এখন মিলছে অনলাইনে। এছাড়া টেলিমেডিসিন, গ্রাফিক্স, আইটি সহ বিভিন্ন সেবাও যুক্ত হয়েছে ই কমার্সে। এখানে নিজেদের ক্যারিয়ার গড়েছেন অনেক তরুণ তরুণী, অনেকেই নিচ্ছেন প্রস্তুতি। একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হয়ে কাজ করি, অ্যাজ এ শপিফাই এক্সপার্ট হয়ে ড্রপশিপিং নিয়ে কাজ করছি। ইউএসএতে আমার নিজের একটা ই কমার্স সাইট রয়েছে। তো আমি আসলে চেষ্টা করছি বা আমার মূলত ইচ্ছে আছে ভবিষ্যতে যে এই সেক্টরটাতে খুব বড় একটা পজিশনে যেতে। প্রায় 7 মাসের করোনা পরিস্থিতি ভাড়া আটকাই গেছিল। যেমনি আমি ই কমার্স প্ল্যাটফর্মে আমি আমার প্যাকেজগুলো দেওয়া শুরু করলাম, আমি প্রথম শুরু করার সাথে সাথেই আমার টাকাটা চলে আসা শুরু হলো। ই কমার্সে আগ্রহীদের জন্য রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী সম্মেলনে ডিজিটাল কমার্সের বিভিন্ন বিষয় তুলে ধরেন এ খাতের ব্যবসায়ী নেতারা। অনেকে যারা আগে কোনোদিন চিন্তাই করেনি তারাও কিন্তু অনলাইনে কেনাকাটা শুরু করছে। সো এইটা আমার মনে হয় চালু থাকবে এবং এটা এক্সপ্যান্ড করবে। যারা ইলেকট্রনিক্স এই ডিজিটাল কমার্সে ব্যবসা করছেন, এক্সপেকটেশন ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারেন, লজিস্টিক্স ব্যাপারে তারা যদি আরেকটু মনোযোগ হন, তাহলে আমার মনে হয় তারা এই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারবেন। আমি আশা করব যে সকল তরুণরা এখন চেষ্টা করছেন কিছু করার জন্য, তারা নিজেদের স্কিল ডেভেলপ করবেন, বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ করবেন। এই ভার্চুয়াল অ্যাড্রেসের এগেইনস্টে তাদেরকে আসলে খুব স্বল্প মূল্যে, অর্থাৎ 100 থেকে 200 টাকার মধ্যে তাদেরকে আসলে এই ট্রেড লাইসেন্স গ্রহণ প্রক্রিয়াটাকে সহজীকরণ করা প্রয়োজন। জনসংখ্যার বড় অংশই যেখানে তরুণ, সেখানে দ্রুত এগিয়ে যাওয়া ডিজিটাল কমার্স কর্মসংস্থানের বড় সুযোগ হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক আর ওয়েবসাইট নির্ভর বাণিজ্যে বাড়ছে প্রতারণা, গ্রাহকদের রয়েছে নানা অভিযোগ। এ অবস্থায় 16,000 কোটি টাকার বার্ষিক বাজারে শৃঙ্খলা আনতে নীতিমালা তৈরির কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়, যা কার্যকর হলে ফেসবুকেও ব্যবসা করতে দরকার হবে ট্রেড লাইসেন্স। নজরদারির উদ্যোগকে স্বাগত জানালেও উদ্যোক্তারা যেন অহেতুক জটিলতায় না পড়েন সেদিকে খেয়াল রাখার আহ্বান অর্থনীতিবিদদের। হরিপদ সাহা রিপোর্ট। ওয়েবসাইট ও ফেসবুক পেজে পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল কমার্সের যাত্রা খুব বেশি দিনের নয়। তবে গেল 7-8 বছরেই রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে তো বটেই, গ্রামেও তৈরি হয়েছে অনলাইন বাজারের ক্রেতা বিক্রেতা। যদিও পণ্যের দাম ও মান নিয়ে ক্রেতাদের প্রতারিত হওয়ার তিক্ত অভিজ্ঞতাও কম নয়। কিছুদিন আগে অনলাইনে অর্ডার দিই 2 টি-শার্ট, সেগুলো হচ্ছে আমি বিকাশে প্রিপেমেন্ট করি, আবার একদিন পর অর্ডারটা ক্যান্সেল করে দেই। ওরা 7 ওয়ার্কিং ডেজের মধ্যে হচ্ছে আমাকে বলেছিল যে টাকাটা রিফান্ড করবে, কিন্তু সে টাকাটা হচ্ছে ওরা রিফান্ড করে নাই। প্রতারণার ক্ষেত্রে যে ইস্যুটা আসছে সেটা হচ্ছে যে আমি যেই প্রোডাক্টটা কিনেছি, যেভাবে দেখেছি, যখন বাসায় আসছে প্রোডাক্ট আমার কাছে ডেলিভারি হচ্ছে, তখন দেখি যে অন্যরকম। গেল 4 বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইন ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ বেড়েছে কয়েক গুণ। ডিজিটাল কমার্স নির্দেশিকা গ্রাহক স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক। ই কমার্সের নামে বা অ্যাপ কমার্সের নামে দেখবেন যে নাম ঠিকানাবিহীন ভুইফোর এমন সব প্রচারণা চালিয়েছে, ভোক্তা না বুঝেই
উদ্বুদ্ধ হয়ে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ঠকেছে। এমন অনৈতিক কাজ করে স্বার্থ হাসিল করা যাবে না যদি কিনা আমার ওই নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায়। অনলাইনে পণ্য বা সেবা কেনাবেচায় সুস্পষ্টভাবে শর্ত জানানো, পণ্য ডেলিভারি ও মার্কেট প্লেসের বিক্রেতাদের মূল্য পরিশোধে সময়সীমা, অনুমোদনহীন ভার্চুয়াল ওয়ালেট তৈরিতে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয় আছে ডিজিটাল কমার্স নির্দেশিকার প্রস্তাবনায়। 2020-এ করোনাতে এসে এটা প্রায় 16,000 কোটি টাকার মার্কেটে উত্তীর্ণ হয়। যখন এই পরিচালনার নীতিমালাটা আসবে তখন স্পেসিফিকলি কাস্টমাররা যেই প্ল্যাটফর্মে আসতে পাবে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির পরিমাণও বেড়ে যাবে। যারা ফেয়ার বিজনেস করবে তাদের জন্য এটা উত্তম হবে বলে মনে করি। একেবারে শুরুতেই এই ধরনের আইনের প্রয়োগ যদি ছোট উদ্যোগের জন্য করা হয় তাহলে এই যে অনলাইন ব্যবসা বাণিজ্য করে স্টুডেন্টরা কিংবা অনেক হোম মেকার নারী আছেন, তারা কিছু ইনকাম করছেন, তাদের আয় হয়তো খুব বেশি নয় এবং খুব ফর্মালাইজেশনের ব্যাপারে যেতে হলে তারা হয়তো সেটাতে যাবেনও না। বর্তমানে বাংলাদেশে 2000-এরও বেশি ওয়েবসাইট ভিত্তিক ই কমার্স এবং প্রায় 1 লাখের মতো ফেসবুক পেজে অ্যাপ কমার্স ব্যবসা পরিচালিত হচ্ছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। কাস্টমস ও ঠিকাদার প্রতিষ্ঠান সমঝোতায় না আসায় বেনাপোল স্থলবন্দরে 1 বছর ধরে বন্ধ আছে বাইপাস সড়কের মোবাইল স্ক্যানার মেশিন। বন্দর ব্যবহারকারীরা বলছেন অত্যাধুনিক এই স্ক্যানার মেশিন বন্ধ থাকায় বাড়ছে চোরাচালান, কিন্তু সমস্যার সমাধানে কোনো উদ্যোগ দৃশ্যমান নেই। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে স্ক্যানিং মেশিন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। বিষয়টি জানানো হয়েছে এনবিআরকে। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে 3 বছর আগে 4টি স্ক্যানার মেশিন বাংলাদেশকে অনুদান হিসেবে দেয় চীন সরকার। 2018 সালে বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের প্রবেশদ্বারে একটি মেশিন বসানো হয়। অত্যাধুনিক মেশিনটি পণ্যবাহী ট্রাকে আসা রাসায়নিক মাদক অস্ত্র শনাক্ত করতে সক্ষম। মেশিনটি ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটস বিনামূল্যে পরিচালনা করেছে 6 মাস। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে চুক্তিতে না আসায় বন্ধ হয়ে যায় কার্যক্রম। ব্যবসায়ী নেতারা বলছেন নিরাপদ আমদানি রফতানি বাণিজ্য সচল রাখতে স্ক্যানিং কার্যক্রম চালু করা জরুরি। বেনাপোল স্থল বন্দরে চোরাচালান প্রতিরোধ ব্যবহৃত স্ক্যানিং মেশিনটি দীর্ঘ 1 বছর ধরে বন্ধ থাকলেও কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। আমরা ব্যবসায়ীরা নিরাপত্তার স্বার্থে মনে করি স্ক্যানিং মেশিনটা পুনরায় চালু করা অতি জরুরি। ভারত থেকে যে এক্সপোর্টেবল যে সমস্ত আইটেম বাংলাদেশে আসে, এই মালামালগুলো বাংলাদেশ বন্দরে প্রবেশ করার সাথে সাথে এটা স্ক্যান হওয়া প্রয়োজন। আর ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভাররা বলছেন স্ক্যানিং কার্যক্রম বন্ধের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। 1.5 বছর ধরে 2 বছর ধরে দেখছি, আর কোনো গাড়ি সন্দেহ হয় না, কোনো গাড়ি স্ক্রিনে হয় না। চুক্তি হলে আমরা নতুনভাবে আবার একটা কার্যক্রম শুরু করব। তবে বন্দর আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে স্ক্যানার মেশিন চালু রাখতে অর্থ বরাদ্দের জন্য এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। একটা মেইনটেনেন্সের জন্য গভর্নমেন্টের যে বাজেট লাগে সেই বাজেটটা পাওয়া যায়নি প্রথমত। এনবিআর থেকে উদ্যোগ নিয়েছে যে এটা নতুন করে কন্ট্রাক্ট দিবে, মানে সার্ভিস কন্ট্রাক্ট। আমাদের এখান থেকে ইভ্যালুয়েশন কমিটি যাচাই বাছাই করে দেন এটা এনবিআর এর অনুমোদনের জন্য পাঠিয়েছে। এখন এনবিআর এবং আইআইডি হয়ে আসবে, তো অনেক বড় অঙ্কের টাকা লাগবে, প্রায় 2 বছরে প্রায় 6 কোটির উপরে। স্ক্যানিং মেশিন গুরুত্ব তো অপরিসীম। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 48,000 কোটি টাকার পণ্য আমদানি রফতানি হয়। রাজস্ব আসে 5,000 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। মাসে প্রতি লাখে লভ্যাংশ 8,000 টাকা, 2 বছরে বিনিয়োগ দ্বিগুণ। হোপ ডিজিটাল সিটির এমন টোপে সর্বশান্ত প্রায় 3,000 গ্রাহক। গ্রাহকদের প্রায় 60 কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অবসরের পাওনা টাকা পয়সা খুইয়ে অভাব অনটনের দিন কাটাচ্ছেন প্রায় সবাই। বুলবুল রেজার রিপোর্ট। সাবেক সেনা সদস্য জামিরুল ইসলাম এক সহকর্মীর মাধ্যমে খোঁজ পান হোপ ডিজিটাল সিটির। প্রতিষ্ঠানটিতে টাকা রাখলে মাসে প্রতি লাখে মিলবে 8,000 টাকা। সহকর্মীর এমন পরামর্শে 2019 সালের ডিসেম্বরে 5 লাখ টাকা বিনিয়োগ করেন। প্রথম মাসে লভ্যাংশের টাকাও পান। তারপর থেকেই খিলক্ষেত এলাকার নিকুঞ্জে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ। 25 মাসে তারা ডবল টাকা দিচ্ছিল, 5 লাখ টাকা জমা দিয়ে 10 লাখ টাকা দিয়ে 25 মাসে। এই সুবাদে আমি জমা দিয়েছিলাম 5 লাখ টাকা, 5,05,000 টাকা জমা দিয়েছিলাম। জামিরুলের মতো প্রায় 3,000 গ্রাহকের পকেট হাওয়া হয়ে গেছে হোপের টোপে। 8 লক্ষ টাকা দিলে তুমি একটা প্লট পাবা, সেই অনুযায়ী আমি 8 লক্ষ টাকা দিই এবং 15,000 টাকা দেয় আইডি খোলা হয়। চক্রটি যাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তাদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বাদ যায়নি বেসামরিক লোকজনও। 20 লাখ টাকা মারছি, মারার পর 2-3 মাস পরে আমার কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তো আমি আর ওই টাকাগুলো আর পাই না। 63 কোটি টাকার মতো এখানে ওরা আত্মসাৎ করে। দুদকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, আমরা 9 জন মিলে একটা করা হয়েছে,
আমাদের টাকার অ্যামাউন্ট দিয়া আমরা এই করছি দুদুকে। গ্রাহকদের বলা হয়েছিল তাদের বিনিয়োগের টাকায় পেট্রোল পাম্প ও আবাসন ব্যবসা করা হবে। ভুক্তভোগীদের দাবি প্রায় 60 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারুক হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ও তাজুল ইসলাম। তারা বলছে আমরা জমি কিনবো, পেট্রোল পাম্প করব, হাসপাতাল করব, এভাবে টাকা অনেক বৃদ্ধি করে তারা আমাদেরকে মূল টাকা দিয়ে দিবে। চক্রটি নিকুঞ্জের অফিস বন্ধ করে মাস 3 আগে মহাখালীর ডিওএইচএসে ভিন্ন নামে আরেকটি অফিস খুলে। সেখানে গিয়ে জানা গেল এখান থেকেও উধাও তারা। 2 মাস আসিল, এখন আর চলে গেছে। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের সদস্যদের বিরুদ্ধে 14টি পিটিশন মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনেও চিঠি দিয়েছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁয়ে ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক কিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বকুল। কাজল, আপনি যেমনটি বলছিলেন যে আজকে আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি যে এটি আমরা বলবো যে একটি ইট ভাটার কারখানা। এটি প্রাকৃতিক যে ভারসাম্য এবং পরিবেশের যে ভারসাম্য সেই রক্ষায় কিন্তু এই ঠাকুরগাঁয়ে সর্বপ্রথম এই ইটের যে কারখানা সেটি কিন্তু স্থাপিত হয়েছে। তো এই ইটের কারখানা স্থাপিত হওয়ার কারণে কিন্তু যে আশেপাশের যে কৃষক আছে তারা কিন্তু বলছে যে এই ধরনের যদি ইটের কারখানা সব এলাকায় করা হয় তাহলে কিন্তু পরিবেশের যে ভারসাম্য সেটি কিন্তু ঠিক থাকবে। তো এই অবস্থাতে আমরা একজন কথা বলবো যে এখানকার যে বাবলু ব্রিক্সের যে চেয়ারম্যান তার সাথে যে আসলে এই যে ব্রিক্স তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করা হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম অ্যাশ ব্রিক্সের কারখানা। অ্যাশ ব্রিক্সের কারখানা। এটার উপাদান হচ্ছে বালু, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আনা ফ্লাই অ্যাশ, সিমেন্ট এবং পাথরকুচি। এখানে কোনো লোকাল সয়েল ব্যবহার হয় না, কোনো মাটির ব্যবহার হয় না এবং কোনো আগুনের ব্যবহার হয় না। এই জন্য বায়ুমণ্ডলের বায়ু দূষণ এবং আমাদের যে টপ সয়েল উর্বর জমি ব্যবহার না হওয়ার জন্য এটা হচ্ছে 100% পরিবেশ বান্ধব একটা ইট। এটা আমরা এই দেশে প্রথম আমরা এটা চালু করেছি। এটা বাংলাদেশের প্রথম প্রজেক্ট এবং আমরা বেসরকারিভাবে উৎসাহ পাচ্ছি। এলাকার যারা কৃষক, যারা ব্যবসায়ী, তারা বেসরকারি কাজের জন্য এই ইটটা ব্যবহার করছে। দুঃখজনক হলেও সত্য যে সরকার যে ভাটা আইন করছে, আইনে এই জুন পর্যন্ত 20% বাধ্যতামূলক এই পরিবেশ বান্ধব ইটের ব্যবহার করার কথা থাকলেও অদ্যাবধি আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি। আমরা সরকারের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে কনস্ট্রাকশন কাজ যেসব সরকারি প্রতিষ্ঠান সকলকে আমরা চিঠি দিয়ে অবহিত করার পরেও অদ্যাবধি আমরা এক পিস ইটও তাদের কাছে বিক্রি করতে পারিনি। তাহলে যদি এই প্রজেক্টগুলোকে সরকার যদি সহযোগিতা না করে তাহলে আমরা এই যে পরিবেশ বান্ধব যে একটা ইট তৈরির যে প্রচেষ্টা চালাচ্ছি এটা কিভাবে বাস্তবায়ন হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি জানাচ্ছিলেন যে এই ইটের যে ব্যবহার এবং ইট তৈরির উপকরণ সেগুলো নিয়ে। তো আমরা সর্বোপরি বিষয়টি বলতে পারি, আপনাদেরকে একটু পরিসংখ্যান দিই যে ঠাকুরগাঁও জেলায় কিন্তু 100-র উপরে ইট ভাটা রয়েছে, তবে একটি ইট ভাটারও কিন্তু পরিবেশের ছাড়পত্র নেই। সেগুলোতে কিন্তু কাঠ পোড়ানো হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ তা কিন্তু নষ্ট হচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের আমার কাছ থেকে এই ইট তৈরির কারখানা থেকে সর্বশেষ। ঠাকুরগাঁয়ে পরিবেশ বান্ধব ইট তৈরির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। পিরোজপুরে মৎস্য অবতরণ কেন্দ্রে গত প্রায় 1 মাস ধরে দেখা মিলছে না নদী ও সামুদ্রিক মাছের। এতে চরম কষ্টে আছেন মাছ ব্যবসার সঙ্গে জড়িত কয়েক হাজার আড়তদার, শ্রমিক ও জেলে। তারা বলছেন সমুদ্রের মোহনায় চর পড়ার কারণে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা। এছাড়া মৎস্য অবতরণ কেন্দ্রের পলিটি ভাঙ্গা থাকায় যাতায়াতে সমস্যা দেখিয়ে আগের মতো মাছের ট্রলারও ভিড়ছে না। জিয়াউল হক জিয়ার পাঠানো তথ্য ও ছবি রিপোর্ট। পিরোজপুর সদর উপজেলার বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্র। আগে প্রতিদিন গড়ে 15 থেকে 20টি মাছ ধরার ট্রলার ভিড়ত এখানে, কিন্তু এখন আসছে মাত্র 4 থেকে 5টি। নদী ও সামুদ্রিক মাছের বেচাকেনাও আগের মতো হয় না। পুকুরে চাষ করা মাছের বেচাকেনা দিয়েই চলছে মৎস্য অবতরণ কেন্দ্রটি। চরম কষ্টে আছেন মাছ ব্যবসার সঙ্গে জড়িত 7 থেকে 8 হাজার আড়তদার, শ্রমিক ও মৎস্যজীবী। তারা বলছেন সমুদ্রের মোহনায় চর পড়া সহ নাব্য সংকটে কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছেন না জেলেরা। এতে সরবরাহ
কম থাকায় সামুদ্রিক মাছের দামও বেশ চড়া। নদীতে মাছ নেই, সাগরের একটা ট্রলার উঠছে, তা তো দেখতে আছেন অল্প অল্প কিছু মাছ। হ্যাঁ, আমরা খুবই ক্ষতিগ্রস্ত বছর। সাগরে মাছ না থাকার কারণে কোনো লোকজন নাই, পাইকার নাই, বেচা কিনে নাই, জেলেদের অবস্থা খুব করুণ অবস্থা। এদিকে মৎস্য অবতরণ কেন্দ্রে যাতায়াতের একমাত্র পুলটিও 4 বছর ধরে ভাঙা। দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে আসতে পারছেন না। এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। ব্রিজ না থাকার জন্য এরা মাছ নিতে পারতেছে না, এই জন্য দূরের পাইকাররা আসে না। ব্রিজটা যদি হচ্ছে সবাই উন্নত হচ্ছে। বঙ্গোপসাগরের চরের কারণে মাছ গভীর সমুদ্র থেকে আসতে পারে না, জালে ধরা পড়ে না। আর যে মাছ আমদানি হবে সেটাই ব্রিজের কারণে। দীর্ঘদিন ব্রিজ ভাঙ্গা, মানে পাইকারদের যা যাতায়াতে যোগাযোগে অসুবিধা, সে কারণে পাইকাররা এখন বাগেরহাটগামী হয়। পিরোজপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বেচা কেনা হতো, এখন তা নেমে এসেছে অর্ধেকে। সময় সংবাদ, পিরোজপুর। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম মানিকগঞ্জের বাটবাউরের সবজির আড়ত। সবজির দাম বাড়ায় ক্রেতারা অসন্তুষ্টি জানালেও খুশি কৃষকরা। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবিনা রিপোর্ট। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জের বাটবাউর সবজির আড়ত। প্রতিদিন উৎপাদিত সবজি নিয়ে আসেন কৃষকরা। লাউ, পটল, টমেটো, আলু ও পেঁয়াজ সহ সব ধরনের টাটকা সবজি পাওয়া যায়। পাইকারদের উপস্থিতিতে জমে ওঠে বেচাকেনা। চলতি সপ্তাহে সবজির দাম বাড়তির দিকে, তাই দাম নিয়ে খুশি কৃষকরা। এক সপ্তাহ ব্যবধানে যদিও সবজির দাম একটু বেশি, পটল এগুলা ভেন্ডি সব আমরা পাইতেছি, গৃহস্থর মাল পাইতেছি। দাম ভালোই আছে, দাম যদি পাই তাহলে ভালো। দাম ভালো হইলে পরেও বৃষ্টির কারণে আপনার ফলনে কম। জেলার সবচেয়ে বড় এই আড়তে প্রতিদিন অনেক টাকার লেনদেন হয়। এ অবস্থায় নিরাপত্তা সহ ব্যাংকের শাখা খোলার দাবি আড়ত কমিটির। আমরা যে টাকাটা লেনদেন করি, এই লেনদেনের সমস্যা হচ্ছে হলো আমাদের অনেক দূরত্ব যে আমাকে ব্যাংক করা লাগে, কিন্তু আমাদের এখানে একটা যদি ব্যাংক থাকে তাহলে আমাদের খুবই সুবিধা। জেলার বাটবাউর আড়তে শতাধিক আড়তদার ও 7 শতাধিক পাইকারের মাধ্যমে প্রতিদিন 80 থেকে 90 লাখ টাকার সবজি বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। করোনা মহামারী ও চীনা পণ্যে মার্কিন নিষেধাজ্ঞায় গত বছর কম্পিউটার চিপের সংকটে বড় ধরনের ধাক্কা লাগে ইলেকট্রনিক্স শিল্পে। সেই অভিজ্ঞতা থেকে এবার চিপের উৎপাদন বাড়াতে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট ইন্টেল। স্মার্টফোন, স্বয়ংক্রিয় গাড়ি, কম্পিউটার সহ বিভিন্ন শিল্পের হার্ডওয়্যারে দরকারি যন্ত্রাংশ হলো সেমিকন্ডাক্টর বা চিপ। গত বছর করোনার মধ্যে বিভিন্ন প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়লেও নানা কারণে কমে চিপের উৎপাদন। এতে বাজারে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মেটাতে পারেনি অনেক প্রতিষ্ঠানই। সে সময় দামও বাড়তে দেখা যায় এসব পণ্যের। করোনা মহামারীর মধ্যে ডিজিটালাইজেশনের প্রসারের সাথে বিশ্বব্যাপী দ্রুত সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়ার বিষয়টিও লক্ষ্য করেছে। তাই সেমিকন্ডাক্টরের সরবরাহ বাড়াতে চাই আমরা। অ্যারিজোনায় 2টি কারখানা স্থাপনে মোট $20 বিলিয়ন বিনিয়োগ করা হবে। নতুন এই বিনিয়োগ ইন্টেলের সুনাম পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। গত বছর করোনার মধ্যে তাদের উৎপাদন ব্যবস্থা হোঁচট খাওয়ায় পুঁজিবাজারে ইন্টেলের শেয়ারের দামে বড় ধরনের পতন হয়। নতুন কারখানা নিশ্চিতভাবেই তাদের উৎপাদন ঘাটতি মেটাতে ইতিবাচক ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র এবং এর ফেডারেল সরকার, প্রতিরক্ষা বিভাগ যেভাবে অভ্যন্তরীণ শিল্প জোরদারে সহায়তা দিচ্ছে তা ইন্টেলের জন্য ভালো সুযোগ। তারা নিশ্চিতভাবে কর ছাড় পাবে। ইন্টেলের নতুন কৌশল বাজারে তার প্রতিদ্বন্দ্বী কোরিয়ার স্যামসাং এবং তাইওয়ানের সেমিকন্ডাক্টরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। ব্যবসার নতুন পরিকল্পনা প্রকাশ হওয়ার পর পুঁজিবাজারে ইন্টেলের শেয়ারের দাম 7.5% পর্যন্ত বেড়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে মোদীকে শেখ হাসিনার আহ্বান। 9টি প্রকল্প উদ্বোধন, 5টি সমঝোতা স্মারক সই, সীমান্ত হত্যা বন্ধ নিয়ে আলোচনা। বিদেশ যেতে চাওয়া কর্মীদের সঙ্গে প্রতারণা ঠেকাতে ওয়েবসাইট ও অ্যাপ চালু করল সরকার। মিলবে প্রবাসীদের যে কোনো সমস্যার সমাধান। এবং অনলাইনে ব্যবসা করতে লাগবে ট্রেড লাইসেন্স। পণ্যের দাম ও মান নিয়ে গ্রাহকের নানা অভিযোগের পর সিদ্ধান্ত, ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়।